দেখো আমরা ক্লাস 11 এর জন্য যারা তোমরা এনইটি মেডিকেল বা জেট পাস এর মতো এক্সাম গুলো বাংলায় দিতে চাইছো তাদের জন্য আজকে প্র্যাকটিক্যালি একটা চ্যাপ্টার যেটা আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের কোষ বলে এই চ্যাপ্টারটা। দেখো এই কোর্স চ্যাপ্টারটা আমরা বাংলা ভার্সনে, অর্থাৎ বাংলা ভার্সনে তোমাদের সঙ্গে এনসিইআরটি বইটাকে লাইন বাই লাইন তোমাকে ডিসকাস করব। তোমরা এতদিনে সবাই হয়তো বুঝে গেছো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট যে মেডিকেলে চান্স পেতে গেলে বা জেন পাস এর মতো এক্সামে চান্স পেতে গেলে শুধুমাত্র একটা বই পড়তে হবে, সেটা হচ্ছে এনসিইআরটির বই। কিন্তু সেই এনসিইআরটির বইটা কেমন ভাবে পড়তে হয় তার শুধুমাত্র রিড করে গেলেই চলবে না, সেইটা তোমাকে আমি এই ক্লাসের থ্রু দিয়ে বোঝাবো। এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে আমি সেটাও তোমাকে বোঝাবো আজকের এই চ্যাপ্টারের থ্রু দিয়ে। তাহলে একদম ভালোভাবে কনসেন্ট্রেট করতে থাকো এই চ্যাপ্টারটা, কারণ এখান থেকেই তোমার জীবনের একটা বড় দিক খুলে যেতে পারে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কোশ্চেন আমাদের এনইউটির জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা খাতায় নোটও কিন্তু তৈরি করতে হবে, যেটা তোমরা অলরেডি করছো। প্রথমে আজকে আমরা এনইটি বা জেট পাস এর জন্য কি সিলেবাস সেটা একটু আমরা চলো দেখে নিই। আমাদের এনইটির জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে কোষ কি, আমরা সেটাকে নিয়ে একটু আলোচনা করব। মানে একটা ইন্ট্রোডাকশন বলতে পারো, ভূমিকা। তারপর আমরা ডিসকাস করব কোষ তত্ত্ব ব্যাপারটা কি, যেটাকে আমরা সেল থিওরি বলি। তারপর 8.3 তে আমরা ডিসকাস করব কোষের নিরীক্ষণ, মানে কোষের একটু ওভারভিউ সম্বন্ধে ডিসকাস করব। মানে কোষের তাদের গঠন থেকে শুরু করে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তারপর দেখো যদি আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কথা বলি তাহলে কোষ তো দু প্রকারেরই হয়, প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে আমরা প্রথমে প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে জানবো, তারপর আমরা ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে জানবো। তাহলে প্রত্যেকটা এই টপিককে নিয়ে আমি তোমাকে বোঝাতে চলেছি একটা বাই একটা করে, রাইট? তারপর দেখো তোমাকে আমরা পরের উইকে মক টেস্ট নেবো, আর এই মক টেস্ট গুলো কিন্তু তোমার বলতে পারো সব থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ে বা রাস্তা, যেটাকে তোমাকে হেল্প করতে পারে তোমার স্বপ্ন পূরণ করবার জন্য। মানে শুধুমাত্র পড়ে গেলে কিন্তু মেডিকেল হবে না, তোমাকে দেখতে হবে তোমার পড়াটা সঠিক হলো তো, এবং সঠিকভাবে তুমি পড়তে পারছো তো, কেমন ধরনের কোশ্চেন আসে, তার জন্যই কিন্তু আমাদের যে মক টেস্টটা সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কি দিক বলতো, তোমরা আমার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলার স্টুডেন্ট, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই বিভিন্ন জেলার স্টুডেন্টকে নিয়েই আমাদের একটা এনইউটিতে র্যাঙ্ক আসে 85% সিট, সেই র্যাঙ্কের থ্রুই ফিল আপ হয়। তাহলে এই যে তোমরা বিভিন্ন জেলার ছেলে মেয়েরা আমার কাছে টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ বা আমি তোমাদের পড়াবার সুযোগ পাচ্ছি, এটা একটা খুব বড় দিক আমার পক্ষেও। সেই জন্য তোমাকে এই চ্যাপ্টারটা শুরু করবার আগে তোমাদের সবাইকে একটা স্পেশাল থ্যাংক ইউ জানাই, কারণ তোমাদের মতো বেস্ট স্টুডেন্ট তাদেরকে পড়াবার এই সুযোগটা পেয়েছি বলে। কারণ তোমরা হতে চলেছো ভবিষ্যতে একজন বড় ডাক্তার বা বড় নার্স, যারা মানুষের সেবায় মানুষের জন্য অনেক কিছু করতে চলেছো, রাইট? এটা তো আমার বড় পাওনা বলতে পারো, এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ তো জানাতেই হয়। তাহলে চলো আমরা এবার প্রত্যেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে চলো এনসিইআরটি বইতে, এনসিইআরটি বইয়ের প্রত্যেকটা ছবি তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে, প্রত্যেকটা ছবি। দেখো আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন পার্টটা তোমাদের সাথে ডিসকাস করি। ইন্ট্রোডাকশনটা যেটা তোমার এনসিইআরটি বই আছে, আমি এনসিইআরটি বইয়েরই লাইন বাই লাইন বাংলায় অনুবাদের সেখান থেকে কিন্তু তোমায় বোঝাচ্ছি। দেখো তার সঙ্গে সঙ্গে আমি কি করেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের কিন্তু ইংলিশে তোমার নোটটা দেওয়া হয়েছে, সেই নোটগুলো তোমাকে প্রোভাইডও করে দেওয়া হবে। এটার সবথেকে বড় অ্যাডভান্টেজটা কি জানো, আমার একটা উদ্দেশ্য তোমাকে আমি বাংলা ভার্সনে পড়াচ্ছি ঠিকই, কিন্তু আমি তোমাকে আস্তে আস্তে ইংলিশেও দক্ষ তৈরি করব। আর যখন তুমি বাংলা ভার্সনে এই দেখো বাংলায় নোটটা পড়ে নিলে সেম প্যারাগ্রাফটা তোমার ইংলিশে যদি পড়তে পারো, আমার মনে হয় তোমার শক্ত লাগবে না। আমরা শুধু একটা টেকনিক ফলো করব, শুধুমাত্র বাংলায় যদি পড়ে যেতে তাহলে কিন্তু ইংলিশটা প্রতি তোমার দক্ষতা বাড়তো না, বুঝেছো? কারণ তোমাকে মনে করো যখন তুমি মেডিকেল পড়বে বা নার্সিং পড়বে তোমাকে তো ইংলিশে পড়তে হবে, তাহলে আস্তে আস্তে সেটাও আমি তোমায় তৈরি করে দেবো।
মানে এই ক্লাসের থ্রু দিয়ে তুমি যে তোমার এন্ট্রান্সে চান্স পাবে তা কিন্তু নয়, তোমাকে কিন্তু পরবর্তীকালে তোমাকে জীবন সফল হতে গেলে যে ইংলিশটাও দরকার সেটাও আমি একটু একটু শেখাবো। চলো তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কি বলছে আমরা একটু দেখে নিই। আমাদের ইন্ট্রোডাকশনটা বলছে যখন তুমি চারপাশে তাকাবে, দেখো আমি এই ক্লাসে শুরু করবার আগেও তো তোমাদের দিকে তাকালাম, তাই না? কি তাকিয়ে কি দেখলাম? কিছু সজীব বস্তুকে দেখলাম। আমরা মনে করো এই যে আমাদের কারিমাকে দেখলাম বা আমাদের জয়দেবকে দেখলাম, তোমরা কি সজীব বস্তু। তার সঙ্গে সঙ্গে আমি আমার এই মনে করো ক্যামেরাকে দেখলাম বা আমার এই তোমার সিস্টেম গুলোকে দেখলাম, এগুলো কি জড় বস্তু। তাহলে আমাদের এই চারপাশে জীব মানে সজীব এবং জড় দু ধরনেরই বস্তু আছে। তোমরা আমার সামনে সজীব বস্তু, সেই জন্য আমি তোমাদের ভিডিওটা অন রাখতে বলি, নাহলে তো আমি বুঝতে পারি না তোমরা সজীব না নির্জীব। দেখে বোঝা যাবে, কিন্তু কি করে দেখে বুঝবো, সেইগুলোকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো আমাদের মনে একটা প্রশ্ন কখনো না কখনো এসেছে যে সেই বস্তু বা যা জীবের সজীব অবস্থার জন্য দায়ী বা জড় পদার্থের জন্য মধ্যে কি নেই যেটা সজীব পদার্থের মধ্যে আছে। ভাবো এই পেনটার মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য আছে। এটা নির্জীব বস্তু, জড় বস্তু, আর তুমি হচ্ছে সজীব বস্তু। তোমাদের দুজনের মধ্যে কি পার্থক্য আছে এটা খুব আমাদের জানতে ইচ্ছা হয়, তাই না? তাহলে এই আলোচনার উত্তরটা হলো কোষ। তোমার মধ্যে আছে সজীব কোষ, সেই প্রত্যেকটা কোষের মধ্যে সজীব সজীব বৈশিষ্ট্য আছে। অর্থাৎ তোমার দেহ কোষ দিয়ে তৈরি। এই যে তুমি চিন্তা করছো, তুমি যে খাচ্ছ, সবই তো একটা এই কোষেরই কাজ করছো তুমি, তাই না? এই যে তুমি পড়াশোনা করছো সেটাও আলটিমেটলি কিন্তু কোষের থ্রু হচ্ছে। কথাটা কি ভুল বললাম? না, একদমই নয়। তোমার আলটিমেটলি তুমি তো আমার কি করছো, আমার কথাটা শুনছো, তোমার এখানে কি করছে, নার্ভাস সেল বা এই নিউরন গুলোর মাধ্যমে তোমার ব্রেনে যাচ্ছে। ব্রেন কি দিয়ে তৈরি, সেই কোষ দিয়েই তৈরি। সেই ব্রেনের মধ্যেই তো স্টোর হচ্ছে তোমার কথাগুলো, আমার যে কথাগুলো তুমি বুঝতে পারছো। সবই কোষ, সবই কোষের কার্য। আর আমরা অনবরত সারাদিন যা কিছু করি সবকিছু কিন্তু কোষের জন্যই করি, কোষকে বাঁচিয়ে রাখবার জন্য করি, বুঝতে পারছো? তাহলে কি কোষ তো একটা জীবনের মৌলিক একক, যা সমস্ত এর মধ্যে রয়েছে। তুমি যে কথা ভাবো, এই যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, এই যে আমরা একটু আগেই বলছিলাম আমাদের এই দুই বন্ধু যারা মনে করো সাপোজ সোহিনী আর অনুশ্রী, তাদের দুজনের মধ্যেই আছে কোন কোষ বলতো? আছে প্রাণী কোষ আছে, রাইট? এদের মধ্যে দেখো এই কোষের মধ্যে তোমাদের সবকিছু বৈশিষ্ট্য। মনে করো অনুশ্রী গালে হাত দিয়ে বসতে ভালোবাসে, আর আমাদের সোহিনী আর অনুশ্রী মনে করো সোজা হয়ে বসেছে। এই দুটোর পেছনেও কিন্তু কে দায়ী? কোষের মধ্যে অবস্থিত জিন গুলো, কোষের মধ্যে অবস্থিত জিন, মানে সবকিছু তোমার বৈশিষ্ট্য। এই যে আজকে আমাদের তোমাদের মধ্যে মনে করো কেউ হয়তো ভাবো আজকে কিছু খাবার খেয়েছো, সবাই খেয়েছো, সবাই মানে কিছু কেন সবাই খেয়েছো নিশ্চয়ই। সেই খাবারগুলো আলটিমেটলি পরিপাক হয়ে কোষের মধ্যে তার কিছু অংশ ভেতরে ঢুকবে আমাদের বিপাক ক্রিয়ার জন্য, আমাদের শক্তি উৎপাদন করবার জন্য। দেখো শক্তি যদি নাই থাকে তাহলে কিন্তু আমরা সবাই মৃত হয়ে যাব, জড় পদার্থ হয়ে যাব। আর সেই শক্তি উৎপাদন করে কে? সেটাও আমাদের কোষ, বুঝতে পারছো? কোষই কিন্তু তাহলে সবকিছু। তাহলে এবার আর একটা জিনিস তোমাকে দেখাই, দেখো সেটা হচ্ছে সজীব বস্তুর মধ্যে তুমি যদি দেখো প্রত্যেকটা সজীব বস্তুর মধ্যে তাহলে কি আছে? কোষের সমন্বয় গঠিত। সেটা তোমার একটা হনুমান হোক, একটা বাঁদর হোক, একটা আরশোলা হোক, বা তুমি হও না কেন, সবার মধ্যে কোষই আছে। কিছু সংখ্যক জীব একটি মাত্র কোষ দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলি? এককোষী জীব বলি। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, অ্যামিবা হতে পারে, ইস্ট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। এরা এককোষী জীব, অর্থাৎ এদের একটাই কোষ আছে। কিন্তু তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে আছে অসংখ্য কোষ। তাই আমি তোমাকে কি বলে ডাকবো? তোমাকে আমি বহুকোষী জীব বলে ডাকবো, তাই না? তুমি হচ্ছে একজন বহুকোষী জীব,
তোমার অনেক কোষের সমন্বয়ে তোমার দেহ গঠিত। তাহলে এই প্যারাগ্রাফ থেকে এনসিইআরটি একটা এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে জীবনের মৌলিক এককটা কি। জীবনের মৌলিক এককটা কি, সেটা হচ্ছে কোষ। এটা একটা এমসিকিউ আমরা পেতে পারছি এই চ্যাপ্টার থেকে, রাইট? তাহলে এরপর দেখবো তাহলে ইউনিসেলুলার অর্গানিজম আর তোমাকে আরেকটু দাঁড়াও, এক সেকেন্ড। তাহলে আমরা তোমাকে তাহলে ইন্ট্রোডাকশনে আরেকটু পয়েন্ট বোঝাবো, দাঁড়াও এক সেকেন্ড, চলে আসি। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ হলো। এবার আমরা তোমাকে একদম আমাদের এনসিইআরটি প্রত্যেকটা যে হাইলাইটেড টপিক সেখানে নিয়ে চলে আসি। সেটা কি? সেটা হচ্ছে কোষ। কোষ কি? দেখো আমরা 8.1 এই টপিকটা তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। আমরা তাহলে প্রথম প্যারাগ্রাফ থেকে ইন্ট্রোডাকশন থেকে কি বুঝলাম? তাহলে দু প্রকারের জীব হয়, তাদের মধ্যে কতগুলো কোষ আছে তার উপর ভিত্তি করে। একটা হচ্ছে তোমার এককোষী জীব আর একটা বহুকোষী জীব। কিন্তু এককোষী জীবের মধ্যে কি বৈশিষ্ট্য আছে, এটা আমার একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। এককোষী জীবের তাদের একটা কোষের মধ্যেও স্বাধীন অস্তিত্ব তারা বজায় রাখতে পারে এবং জীবনের মৌলিক যে কার্যাবলীগুলো সেই একটা কোষ দিয়েও কিন্তু সেই জীবনের মৌলিক কার্যগুলো সম্পন্ন হয়। মানে বুঝতে পারছো, এককোষী জীব মানে তুমি তাদেরকে ছোট করে দেখো না, তারা ওই একটা কোষের মধ্যেই তাদের নিজস্ব অস্তিত্বটা বর্তমান রাখতে পারে। আর তোমার যে মৌলিক কার্য তোমার বেঁচে থাকার জন্য তুমি যেমন অনেক কোষ দ্বারা করো, এককোষী জীবরা একটা কোষের মাধ্যমেই ঘটে। দেখো, কোষীয় সংগঠন বা কোষীয় যে গঠন সম্পূর্ণ হয়নি এমন কোষের ক্ষেত্রে স্বাধীন সজীব সত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়। অর্থাৎ কোষ বলতে পারো একটা সজীব বস্তুর একটা সত্তাকে ধারণ করে বলতে পারি আমরা, তাই তো? তাহলে আমরা কি সংজ্ঞা দিতে পারি? সজীব বস্তুর মৌলিক এবং গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। তাহলে কোষই কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কোষই হচ্ছে কোন সজীব বস্তুর মৌলিক একটা একক। সজীব বস্তু কি হবে, কেমন দেখতে হবে, সবকিছুই কোষের জন্য। এই যে আমি একটু আগে দুই বন্ধুর মধ্যে তাদের কাজের পার্থক্য দেখালাম, সেটাও বললাম কোষের জন্যই। কিন্তু আমাদের সবার মধ্যে আজকে প্রাণী কোষ আছে, তাই তো? এমন তো এখানে কেউ নেই যার মধ্যে আমাদের উদ্ভিদ কোষ আছে। কিন্তু সবাই প্রাণী কোষ থাকা সত্ত্বেও দেখো আমাদের সবার কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু আমরা সবাই মানুষ। এখানে এখানে আমি মানুষ ছাড়া অন্য কোনো জীবকে পড়াচ্ছি না, তার কারণ সেটাও আলটিমেটলি তুমি যে মানুষ, তুমি কি করে প্রমাণ দেবে তুমি মানুষ? তার আসল প্রমাণটা কি? আসল প্রমাণটা হচ্ছে তোমার কোষ। কারণ তোমার কোষের মধ্যে কি আছে? কোষের মধ্যে ক্রোমোজোম আছে। এই যে আমাদের শারীরের মধ্যে কটা ক্রোমোজোম আছে? 23 পেয়ার্স ক্রোমোজোম আছে, মানে 46টা ক্রোমোজোম আছে। আর মনে করো আমাদের কারিমার মধ্যেও, ওর মধ্যেও সেম 46টা ক্রোমোজোম আছে। মানে আমরা সবাই যে এরা মানুষ এই 46টা ক্রোমোজোমের জন্য, বুঝেছো? এবার এই কোষই তাহলে জীবনের মূল ভিত্তি বলতে পারি সবকিছুই। তাহলে আমরা বিভিন্ন বিজ্ঞানীরা তাহলে বুঝতেই পারছো কোষ নিয়ে রিসার্চ বা পর্যবেক্ষণ তো করবেই। তাহলে কোষই কারণ আসল একটা জিনিস। তাহলে কোষের কার্য বা গঠন যদি আমরা জানতে পেরে যাই তাহলে তো আমরা অনেক কিছু জানতে পেরে যাব জীবনে। তাহলে অ্যান্টনি ভন লিয়েনহফ বলে একজন প্রথম বিজ্ঞানীর নাম পড়ছি আমরা। এটা তোমাদের এনইটি লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে চলেছে, তোমরা এইটা খাতায় নোট করতে হবে তোমাদেরকে। অ্যান্টনি ভন লিয়েনহফ উনি কি করেছিলেন? সর্বপ্রথম একটা সজীব কোষকে পর্যবেক্ষণ
এবং বর্ণনা করেছিলেন। তুমি বলবে স্যার আমি তো রবার্ট হুকের নাম পড়েছিলাম ছোটবেলায়। রবার্ট হুক উনি তো কোষকে পর্যবেক্ষণ করেছিলেন, তাহলে আপনি কেন বলছেন অ্যান্টনি ভন লিয়েনহফ? তাহলে আমার অ্যান্সারটা কি আমি ভুল বলছি? প্রথম কোষ কে দেখেছিলেন, রবার্ট হুক না অ্যান্টনি ভন লিয়েনহফ? দেখো এদের মধ্যে একটা খুব বড় ডিফারেন্স পাচ্ছি আমরা। রবার্ট হুক প্রথম কোষ দেখেছিলেন, কিন্তু সেই কোষটা ছিল মৃত কোষ। কিন্তু অ্যান্টনি ভন লিয়েনহফ কি দেখলেন? দেখলেন তোমার প্রথম সজীব কোষ। মানে কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় এমসিকিউ তে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তো কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষ দেখেছিলেন? অ্যান্টনি ভন লিয়েনহফ। আর কোন বিজ্ঞানী প্রথম কোষ দেখেছিলেন? তখন কিন্তু রবার্ট হুক হবে। রবার্ট, কারণ কেন বলতো, আমরা তো সজীব বা নির্জীব তখন সেটা বলছি না। ক্লিয়ার? রৌনক, ভিডিওটা অন রাখবে সবাই তোমরা। আর স্নেহা, শৈলী, করিমা, প্রিয়াঙ্কা, জয়দেব, নীলমণি, নরিত্র। তাহলে এরপর আরো বিজ্ঞানীরা তোমার কোষের উপর বিভিন্ন কাজ, বিভিন্ন রিসার্চ ওনারা করতেই থাকলেন। আমরা রবার্ট ব্রাউন বলে একজন বিজ্ঞানীর কথা জানি, তোমাদের এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন কি করলেন? উনি প্রথম কোষের মধ্যে নিউক্লিয়াসকে আবিষ্কার করলেন। নিউক্লিয়াস বলতে পারো কোষের মস্তিষ্ক। একটা কোষ কি ধরনের কাজ করবে সেটা কন্ট্রোল করে, সেটা কিন্তু এই নিউক্লিয়াসই। আণুবীক্ষণ যন্ত্র মানে মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার এবং তার ক্রম উন্নতির মাধ্যমে আমরা এখন কোন মাইক্রোস্কোপ ব্যবহার করি কোষকে পর্যবেক্ষণ করতে গেলে? তোমরা নয়, রিসার্চ করতে গেলে আমি বলছি, সেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা কোষের ছোট ছোট অংশকেও অনেক বিবর্ধিত করে দেখতে পাই। দেখো আজকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, কিন্তু তোমাদের স্কুলে কি ধরনের অণুবীক্ষণ যন্ত্র আছে? সেটাকে আমরা বলি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কিন্তু এই যে অ্যান্টনি ভন লিয়েনহফ, উনি কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন? উনি করেছিলেন সরল অণুবীক্ষণ যন্ত্র। দেখো সরল থেকে কি হলো? জটিল অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধক ক্ষমতা সেটা 1000 থেকে 1500 এক্স হতে পারে। মানে কোনো একটা বস্তুকে সে 1000 থেকে 1500 গুণ বড় করে দেখাতে পারে। কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রগুলো তারা কি করতে পারে জানো? তারা হচ্ছে প্রায় 1 লাখ গুণ, মানে 1 লক্ষ গুণ বড় করে দেখাতে পারে। তাহলে কোষের খুঁটিনাটি, কোষের গঠনের খুঁটিনাটি জানতে গেলে আমরা কোন মাইক্রোস্কোপ ব্যবহার করব? সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে এই যে এনসিইআরটি বইয়ের প্যারাগ্রাফ তোমাকে আমি বোঝালাম, সেখান থেকে কি কি কোশ্চেন এলো এমসিকিউ তে? প্রথম একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন এলো যে এককোষী জীবের বৈশিষ্ট্য কি কি? অপশন এ স্বাধীন অস্তিত্ব বজায় রাখে, অপশন বি জীবনের মৌলিক কার্যাবলী সম্পাদন করতে পারে। দুটো অপশনই কিন্তু রাইট হবে ওখানে। সেকেন্ড একটা এমসিকিউ হতে পারে সজীব বস্তুর মৌলিক গঠনগত একক কি? সেটা কোষ। আবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রথম সজীব কোষ কোন বিজ্ঞানী দেখেছিলেন? আবার একটা কোশ্চেন, কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন? এরকম 4টে এমসিকিউ তে অপশন দেওয়া হবে। কোষের খুঁটিনাটি জানা সম্ভব হয়েছে কোন মাইক্রোস্কোপের দ্বারা? এটাও একটা এমসিকিউ হতে পারে। তাহলে এনসিইআরটি বইয়ের এই প্যারাগ্রাফ থেকে এই ধরনের এমসিকিউ হতে পারে। নেক্সট চলো। এবার আমরা একটুখানি কোষের সম্বন্ধে একটুখানি ডিটেলসে দেখবো আস্তে আস্তে। তার আগে একটুখানি বলবো, দেখো আমরা তোমার জন্য পড়াতে চলেছি এবারে, সেটা হচ্ছে
সেল থিওরি, যেটাকে আমরা বলবো কোষ তত্ত্ব, সেল থিওরি বা কোষ তত্ত্ব। দেখো বিভিন্ন বিজ্ঞানীরা কোষকে নিয়ে তারা পর্যবেক্ষণ, তারা রিসার্চ করছিলেন, কিন্তু এদের মধ্যে দুজন সায়েন্টিস্টের নাম বলি চলো, যাদের অবদান পৃথিবীকে সারা জীবন মনে রাখতে হবে। যখনই আমরা কোষের কোনো অবদানের কথা বলবো, এই দুইটো বিজ্ঞানীর নামকে আমরা সবসময় নমস্কার করব, স্মরণ করব, কারণ ওনারা আমাদের কোষ সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলেন। জানো সেইগুলো কি কি? চলো সেগুলোকে নিয়ে আবার একটু কথা বলি। এই ইয়ারটা মনে রাখতে হবে, এই ইয়ারটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1838 সাল। একজন জার্মান, এটাও মনে রাখতে হবে। আবার মনে রাখতে হবে উনি ছিলেন একজন উদ্ভিদবিদ, ওনার নাম ছিল স্লেডেন। উনি কি করছিলেন? উদ্ভিদবিদ যখন উনি উদ্ভিদ নিয়েই পরীক্ষা নিরীক্ষা করবে, এটাই স্বাভাবিক। উনি দেখেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ নিয়ে গঠিত, আর এই কোষগুলো একসঙ্গে একটা উদ্ভিদ দেহের কলা গঠন করে। এখানটা একটু ভালো করে বুঝতে হচ্ছে আমাদের। ইয়ারটার কত হলো? 1838। কোন বিজ্ঞানী? স্লেডেন। উনি কে ছিলেন? উনি জার্মান উদ্ভিদবিদ ছিলেন। উনি উদ্ভিদ কোষের কথা আমাদেরকে বলেছিলেন, যে একটা প্রথম বলেছিলেন যে উদ্ভিদ যাদেরকে আমরা দেখতে পাই তারা অসংখ্য কোষ দিয়ে তৈরি, এবং এই কোষগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে তৈরি করে উদ্ভিদ কলা। তার 1 বছর পর 1839 সাল, বুঝতেই পারছো, তখন একজন ব্রিটিশ বিজ্ঞানী, এইটাও এমসিকিউ কোশ্চেন আসবে, কে জার্মান বিজ্ঞানী, কে ব্রিটিশ বিজ্ঞানী। এবার আমি বলছি থিওডর সোয়ান বলে একজন বিজ্ঞানীর কথা। এই বিজ্ঞানী ছিলেন কিন্তু প্রাণীবিদ বা প্রাণী বিজ্ঞানী, অর্থাৎ উনি কি করলেন? উনি প্রাণীদের সম্বন্ধে, প্রাণীদেরকে নিয়ে কাজ করতেন। আর উনি আমাদের বললেন একটা প্রাণী কি দিয়ে তৈরি? অসংখ্য প্রাণী কোষ দিয়ে তৈরি। এবং উনি ওই কোষগুলোকে আরো অধ্যয়ন করলেন, অধ্যয়ন করে আমাদেরকে জানালেন প্রতিটি কোষে একটি পাতলা আবরণ থাকে। আজকে আমরা সেই প্রাণী কোষের বাইরের আবরণটাকে কি বলে চিনি? সেটা হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলে চিনি। তাহলে দেখো, একজন বন্ধু 1838 সালে কি করলেন? উদ্ভিদ কোষের কথা বললেন। তার 1 বছর পর বিজ্ঞানী থিওডর সোয়ান কি বললেন? প্রাণী কোষের কথা বললেন। তাহলে এই উদ্ভিদ কলা অধ্যয়নের উপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কোষ প্রাচীর উপস্থিতি উদ্ভিদ কোষগুলোর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেখো শুধুমাত্র আরেকটা অবদান দেখো তার, বিজ্ঞানী থিওডর সোয়ানের, উনি দেখালেন কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর বর্তমান থাকে না। আর এর উপরই ভিত্তি করে আমরা সোয়ানের এই তত্ত্ব উপস্থাপন করেন যে প্রাণী এবং উদ্ভিদ দেহে কোষ থাকে এবং কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারাই গঠিত হয়। তাহলে এই বিজ্ঞানীদের অবদান বা কন্ট্রিবিউশন কি, সেটা আমাদের এমসিকিউ এর কোশ্চেন আসতে পারে। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস আমরা চলে আসবো, সেটা হচ্ছে এই যে আমাদের স্লেডেন এন্ড সোয়ান, তারা যৌথভাবে মানে একসঙ্গে এই কোষ তত্ত্ব প্রবর্তন করেন।
তাহলে এখান থেকে আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে। কি সেই এমসিকিউটা? যে স্লেডেন এন্ড স্কোয়ান কোন তত্ত্ব প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে কোষ তত্ত্ব প্রবর্তন করেছিলেন। কোশ্চেনটা যদি আমরা ঘুরিয়ে বলি, ঘুরিয়ে কি বলবো? কোষ তত্ত্ব প্রবর্তন করেছিলেন কোন বিজ্ঞানীরা? তখন কি হবে অ্যান্সারটা? সেটা হচ্ছে স্লেডেন। অপশন এ তে আমরা দিলাম স্লেডেন, অপশন বি তে দিলাম আমরা স্কোয়ান, অপশন সি তে আমরা কি দেবো? বোথ এ এন্ড বি বা ক খ উভয়ই দেবো। এইভাবে কিন্তু একটা খুব ভালো আমাদের কোশ্চেন তৈরি হয়ে থাকলো এমসিকিউ এর জন্য। কিন্তু এই কোষ তত্ত্বের একটা ড্রব্যাকস বা ডিসঅ্যাডভান্টেজ কি জানো? কিভাবে নতুন কোষগুলি উৎপন্ন হয় তা কিন্তু এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। কোন তত্ত্ব? যেটা স্লেডেন এন্ড স্কোয়ান দিয়েছিলেন সেই কোষ তত্ত্ব। এটা কোশ্চেন হতে পারে। সেই জন্য রুডলফ ভিটজে বা রুডলফ ভিটজেও বলি আমরা, 1855 সাল উনি সর্বপ্রথম ব্যাখ্যা করলেন যে কোষগুলো কোথা থেকে তৈরি হয়। কোষগুলো বিভাজিত হয় এবং নতুন কোষগুলো দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। অর্থাৎ পুরনো কোষ থেকে কোষ বিভাজনের ফলে নতুন কোষ তৈরি হয়। এই তত্ত্বটাকে আমরা বলছি অমনিস সেলুলা ই সেলুলা। অমনিস সেলুলা আর ই সেলুলা, এইটা তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জানো তো? এই যে অমনি কোশ্চেনটা কেমন আসছে বলো তো? অমনিস সেলুলা ই সেলুলা, এটা কোন বিজ্ঞানীর বক্তব্য? সেটা হচ্ছে রুডলফ ভিটজে। কত সাল সেটাও মনে হতে পারে, 1855 সাল। বুঝতে পারছো? অনুশ্রী, চন্দ্রিমা, জয়দেব, হরিত্র, নীলমণি, ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এইটা একটা খুব ভালো কোশ্চেন। তাহলে রুডলফ ভার্চু বা রুডলফ ভিটজে একই ওনার নামটা। এবার উনি কি করলেন? কোষ তত্ত্বকে একটু পরিমার্জিত করলেন। তাহলে আমাদের এখন কোষ তত্ত্বের চূড়ান্ত একটা রূপদান পেল। কি সেটা? বর্তমানে যে কোষ তত্ত্ব আছে সেখানে তা বোঝানো হয়েছে যে প্রত্যেকটা সজীব বস্তু কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। আর সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। এইটা আমাদের এমসিকিউর একটা ভালো কোশ্চেন, যে কোষ তত্ত্বের মেন তোমার বক্তব্যটা কি? অন্য কোনো বক্তব্য এখানে দিয়ে দেওয়া যেতে পারে। কোশ্চেনটা আমি কি বলতো, কোন বক্তব্যটা সঠিক নয়? তাহলে এই দুটো বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য যদি দেওয়া হয় সেটা সঠিক হবে না। সেই জন্যই তো বুঝতে হবে এনসিইআরটি টপিকটা, যে প্রত্যেকটা বস্তুই কোষ দিয়ে তৈরি আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে বলো তোমাদের কারো কিছু ডাউটস আছে কিনা বলো। নীলমণি একটু ভিডিওটা অন করো। অরিত্র, চন্দ্রিমা, জয়দেব, প্রিয়াঙ্কা, সহেলি, তোমরা ভিডিও অন রাখবে অলওয়েজ। শাকিরা, আরে এই হচ্ছে রাইট। স্যার বলো স্যার বলো বলো কোশ্চেন বলো। ওমনি সেলুলা ই সেলুলাটা আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ রাইট, রুডলফ ভার্চু। হ্যাঁ, রুডলফ ভার্চু এই বিজ্ঞানী তোমার কি করলেন? রুডলফ ভার্চু এই বিজ্ঞানী আমাদেরকে জানালেন যে একটা কোষ কোথা থেকে তৈরি হয়। একটা কোষ তার আগের কোষ থেকে কোষ বিভাজনের দ্বারা তৈরি হয়। এটাকে আমরা বলছি অমনিস সেলুলে, মানে হচ্ছে কি আগের পূর্ববর্তী কোষ থেকে নতুন একটা কোষের উৎপত্তি হয়। বুঝে গেছো? এটা কিন্তু আমাদের একটা কোন বিজ্ঞানী দিয়েছিল, এটা মাথায় রাখবো আমরা। রাইট? তাহলে নীলমণি, জয়দেব, চন্দ্রিমা একটু ভিডিওগুলো অন রাখবে। সৈনী,
তাহলে এই হচ্ছে আমরা কোষের সম্বন্ধে দুটো ভেরি ইম্পর্টেন্ট দিক দেখলাম। কি কি সেগুলো? এক নম্বর আমরা কি দেখলাম? প্রথম আমরা এখন দেখলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেখলাম, রাইট? তারপর আমরা কি দেখলাম? এখন কোষ সম্বন্ধে একটুখানি ওভারভিউ দেখতে চাইলাম, বিখ্যাত বিভিন্ন বিজ্ঞানীদের অবদানগুলো দেখলাম। এরপরে আমরা কোষের সম্বন্ধে আজকে আরো কিছু ডিটেলসে আমরা দেখব, রাইট?